একই দিনে বাপ মা ভাই সব হারালাম, আর একদিনে ঘর বাড়ি দেশ ছাড়া। আজকালকার ছেলে মেয়েরা লেখাপড়া কি শিখতে আমি জানি না, এই সমস্ত ভাষা, এই সমস্ত স্লোগান, আবার যারা এইসব স্লোগান দেয় করে তারাই আবার হিরো হয়ে যায়। এটা আর এক অদ্ভুত ব্যাপার। একই দিনে বাপ মা ভাই সব হারালাম, আর একদিনে ঘর বাড়ি দেশ ছাড়া। আমি তো জানতাম না যে আমি এখানে আসবো। ছাত্রদের আন্দোলন, সব দাবি মেনে নেওয়া হলো, তারপর তাদের এক দফা। এত কষ্ট করে যাদের জন্য এত উন্নতি করে দিলাম, তখন চায়নাতে থাকবো না, আমি চলে যাবো টুঙ্গিপাড়া। আমি হেলিকপ্টার যখন উঠেছি, যখন আমি রওনা হয়েছি, তখন আমি জানি টুঙ্গিপাড়ায় যাচ্ছি। তারপর শেষ মুহূর্তে জানতে পারলাম, যখন এখানে ল্যান্ড করলাম তখন জানলাম যে কোথায় এসেছি। যে দেশটার জন্য আমার বাবা সারাটা জীবন উৎসর্গ করলেন, সেই ছোটবেলা থেকে এই দেশের মানুষের জন্য তার মন কাঁদতো। ছোটবেলা থেকে তার দেশ সেবা, মানুষের প্রতি সেবা করার যে প্রবণতা ছিল, সেটাই পরবর্তীতে আমরা সন্তান হিসেবে কতটুকু পেয়েছেন তো তিনি। কিন্তু আজকে অবস্থাটা কি দেশের? যে দেশটাকে স্বাধীন করে, দেশটাকে উন্নত করে দিলেন এবং তারই পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশকে আইনের শাসন প্রতিষ্ঠা করা, সাক্ষরতার হার বাড়ানো, দারিদ্রের হার কমানো, মানুষের যে মৌলিক চাহিদা, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করেছে, ন্যায় বিচার, ন্যায় নীতি সবই তো প্রতিষ্ঠা করে দিয়েছিলাম। আরেকটা জিনিস আমার কাছে খুব অবাক লাগলো, যে সমস্ত ভাষা শব্দ কখনো কোনো ভদ্র ঘরে ব্যবহার হতে আমরা দেখি নাই। আজকালকার ছেলে মেয়েরা লেখাপড়া কি শিখতে আমি জানি না। আমার মাঝে মাঝে মনে হবে যে কি শিখালাম, আমরা কি করলাম। এই সমস্ত ভাষা, এই সমস্ত স্লোগান, আবার যারা এইসব স্লোগান দেয় করে তারাই আবার হিরো হয়ে যায়। এটা আর এক অদ্ভুত ব্যাপার। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত, একটা নির্বাচিত সরকারকে উৎখাতের জন্য মিথ্যা অপবাদ দিয়ে নানা কথা অপপ্রচার করেও যখন জনগণের মন থেকে সরাতে পারছে না, তখন অপকর্ম করে, মানুষ খুন করে, তারপরে ক্ষমতা দখল। আমার কথা হচ্ছে, আমার গভর্নমেন্টের কি দোষটা কি ছিল? হ্যাঁ, দোষ ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসছে বা দেশ স্বাধীন হওয়ার পর জাতিপিতাকে বলা হয়েছিল সেন্ট মার্টিন দ্বীপে তারা ঘাঁটি বাঁধবে, তিনি রাজি হননি। তাকে জীবন দিতে হলো মাত্র স্বাধীনতার 3.5 বছরের মধ্যেই। 3 বছর 7 মাস সময় পেয়েছিলেন। ঠিক একই অবস্থা আমার, বারবার আঘাত এসেছে, বারবার বাধা এসেছে। তবে কিছুটা আমি এই ধরনের ঘটনাগুলি জানতাম দেখে সেগুলো যেভাবে হোক আমি পাশ কাটিয়ে কাটিয়ে 1996 সাল সরকার আসলাম। বাংলাদেশের ইতিহাসে প্রথম 5 বছর সময় পূর্ণ করতে পারলাম। এর আগে কোনো সরকারি সময়টা টেন্ডারটা পাস করতে পারেনি। তারপরে আবার ওই যে গ্যাস বিক্রি করবো না, বললাম যে গ্যাস তো নাই। তা আমার কথাই সত্যি হয়েছিল যে গ্যাস তো নিতে পারি না, ছিলই না। খালেদা যে কথা দিয়েছিল ক্ষমতা গেলে গ্যাস বেচবে, কিন্তু গ্যাসই ছিল না, দেবে কোত্থেকে? কিন্তু তারা সেটা করেনি, তারা ভনিতা করেছিল। আমি তো ভনিতা করতে পারি না। আমি মিথ্যা বলে আশ্বাস দিয়ে ক্ষমতা থাকবো, এই নীতি তো আমার নাই। খালেদা জিয়া দিয়েছে, দিতেও পারিনি গ্যাস, তাতে অবশ্য কি অপরাধ? ওটা অপরাধ না, সব অপরাধ হলো আওয়ামী লীগের, সব অপরাধ হলো আমার। আমাদের ছেলে মেয়ে আমাদের উপরেই বেশি জুলুম। আওয়ামী লীগের নেতা কর্মী একটা তৃণমূলে সব জায়গায় যাও। বিএনপির দুঃশাসন এমন পর্যায়ে ছিল 2001 থেকে 2006 পর্যন্ত। এমনকি তখন তো ক্যাটার গভর্নমেন্ট সিস্টেম ছিল, সেখানে কাকে ক্যাটার গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার বানাবে, উচ্চ আদালতের চাকরির বয়সসীমা পর্যন্ত চেঞ্জ করে সেখানে তাদের নিজেদের লোক একজন সেট করলো। 1,23,00,000 ভুয়া ভোটার দিয়ে ভোটার লিস্ট করলো। ইলেকশন কমিশন থেকে শুরু করে সব জায়গায় তারা এমনভাবে সাজালো ওই ইলেকশন আর অন্য কারো করতে হবে না। তাহলে আর কেয়ারটেকারের অর্থটা কি দাঁড়ালো? কিন্তু তাদের সেই 21 আগস্ট গ্রেনেড হামলা, 500 জায়গায় একদিনে বোমা হামলা, কিবরিয়া সাহেবের উপর গ্রেনেড হামলা, সিলেটের মেয়র আবরারের উপর গ্রেনেড হামলা, বাগেরহাটে হেলালের মিটিং উপরে হামলা, সঞ্জিত সেনের মিটিং এ হামলা, মানে এই যে একটার পর একটা হামলা চলতে থাকলো সারা বাংলাদেশে। আর আমাদের কয়েক হাজার নেতা কর্মীকে তারা হত্যা করলো। তার উপর দুর্নীতি। বিএনপি 2001 সালে সরকার গঠন করলো 1 অক্টোবর। 2002 সালেই আন্তর্জাতিকভাবে এই বাংলাদেশ মানে দুর্নীতিতে চলে আসলো 1 নাম্বার। মানে 2, 3, 4, 5, 6 এই প্রত্যেকটা বছরই দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন। আর এটা তো রাখা টাকা কিছু ছিল না, কারণ জিয়াউর রহমান মরার পরে যেখানে তাদের ছেঁড়া গেঞ্জি, ভাঙা সুটকেস, জিয়ার পুরানো প্যান্ট কেটে তারেক জিয়ার করে খালেদা জিয়া প্যান্ট পরাতো, তারপর দেখা গেল তার হাজার হাজার কোটি টাকার মালিক, হাওয়া ভবন খুলে সেখানে খাওয়া। তারপর তো আর আমার উপর তো আছেই, আইবি রহমান থেকে শুরু করে আমাদের 22 জন নেতাকর্মী গ্রেনেড হামলা করে হত্যা, সব কিছুই তো। 10টা অস্ত্র চোরাকারবারি ধরা পড়া, সেই বগুড়ায় অ্যামুনিশন ধরা পড়লো কয়েক হাজার, ডায়মন্ড ধরা পড়লো, এরকম বহু ঘটনাই ঘটেছে। এমনকি সিঙ্গাপুরে জুয়া খেলতে যে অনেক টাকা চার্জ করার ফলে সেখানে ধরা পড়লো তারেক জিয়া এবং তার টাকা। এটা কিন্তু আমরা কিছু এই যে মানি লন্ডারিং করে টাকা নিয়েছিল, সেটা কিন্তু আমরা ফেরত নিয়ে এসেছিলাম। আবার আমেরিকা FBI এর কাছে ধরা পড়লো, সিমেন্সের কাছ থেকে ঘুষ নিয়েছে, গ্যাটকোন,
নাইকো বিভিন্ন ইসের কাছ থেকে যে ঘুষ নিয়েছে খালেদা জিয়া, তারেক জিয়া, সেগুলি ধরা পড়লো এবং তারেক জিয়ার মামলায় তো FBI লোকের সাক্ষী দিয়ে গেল, সেই সাক্ষীতে তার সাজা হলো। আর খালেদা জিয়ার নাইকো কেসে তারা সাক্ষী দিতে প্রস্তুত ছিল। এখন দেখি যে এরাই তো সব ভালো। সততার মূল্যটা কোথায়? দেশপ্রেমের মূল্যটা কোথায়? দিন রাত পরিশ্রম করে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত করলাম। আজকে আমরা সেখানে উৎসব করব, আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হতে পেরেছি। সেখানে ঘরে ঘরে হাহাকার, এই যে নির্যাতন। অপরাধটা কি তাদের? এক একটা পরিবার ঘরে থাকতে পারবে না, বাইরে থাকতে পারবে না, কারাগারের মধ্যে নির্যাতন করে মারবে। একদিনে বাপ মা ভাই সব হারালাম, আর একদিনে ঘর বাড়ি দেশ ছাড়া। আমি তো জানতাম না যে আমি এখানে আসব। ছাত্রদের আন্দোলন, সব দাবি মেনে নেওয়া হলো। তারপর তাদের এক দফা এত কষ্ট করে যাদের জন্য এত উন্নতি করে দিলাম, তাদের চায়নাতে থাকবো না, আমি চলে যাবো টুঙ্গিপাড়া। আমি হেলিকপ্টার যখন উঠেছি, যখন আমি রওনা হয়েছি, তখন আমি জানি টুঙ্গিপাড়াই যাচ্ছি। তারপর শেষ মুহূর্তে জানতে পারলাম, যখন এখানে ল্যান্ড করলাম, তখন জানলাম যে কোথায় এসেছি। যে দেশটার জন্য আমার বাবা সারাটা জীবন উৎসর্গ করলেন, সেই ছোটবেলার থেকে এই দেশের মানুষের জন্য তার মন কাঁদতো। ছোটবেলা থেকে তার দেশ সেবা, মানুষের প্রতি সেবা করার যে প্রবণতা ছিল, সেটাই পরবর্তীতে আমরা সন্তান হিসেবে কতটুকু পেয়েছেন তো তিনি। কিন্তু আজকে অবস্থাটা কি দেশের? যে দেশটাকে স্বাধীন করে দেশটাকে উন্নত করে দিলেন এবং তারই পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশকে আইনের শাসন প্রতিষ্ঠা করা, সাক্ষরতার হার বাড়ানো, দারিদ্রের হার কমানো, মানুষের যে মৌলিক চাহিদা অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করেছে, ন্যায় বিচার ন্যায় নীতি সবই তো প্রতিষ্ঠা করে দিয়েছিলাম। আমাদের স্বনাম ধন্য তাকেও আমার সব থেকে বেশি আমি সুবিধা দিয়েছি। গ্রামীণ ব্যাংকের 6,000 টাকা বেতনের একজন MD সাহেব হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল কোথা থেকে? কেউ কি কোনদিন জিজ্ঞাসা করেছে? তারপর গ্রামীণ ফোনের ব্যবসা নিল, গ্রামীণ ব্যাংকের টাকা সে টাকা সরিয়ে নিল গ্রামীণ কল্যাণ ফান্ড নামে তার নিজের আওতায়। গ্রামীণ ফোনের টাকা সেটাও একটা ট্রাস্ট ফান্ড করে নিয়ে নিল, ওদের কাছে কোনো টাকা নেই। টাকা সরিয়ে দিয়ে আমি যখন ক্ষমতায় ছিলাম, তখন আমার কাছে চাইলো যে টাকা নাই, আমরা টাকা তো আমরা হরেক মানুষ, গরিব মানুষগুলি কষ্ট পাবে, 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিলাম। কিন্তু এই লোকটি এইভাবে টাকা সরিয়ে দিয়ে তারপরে করছে, সেটা আমার তখন জানা ছিল না, সেটা জানছে এখন পরে এগুলি খোঁজ করে করে যখন তদন্ত, যে MD পদ ছাড়বে না কেন? বয়স হয়ে গেছে, আইন মানবে না, আইন না মেনেও থাকতে হবে। 48টা কোম্পানি করেছে, একটা কোম্পানিও প্রফিটেবল না। ইউনুসের প্রত্যেকটা কোম্পানি একটাও প্রফিটেবল না। তার কারণটা কি? লেবারদের টাকা দিতে হবে, প্রফিট হলে তার 5% লেবার প্রফিটের 5% যাবে লেবার ওয়েলফেয়ার ফান্ডে, সেটাও দেবে না। যার জন্য লেবার কোর্টে সে সাজাপ্রাপ্ত আসামি, সে বসলো ক্ষমতায়, টাকা বানালো, ব্যবসা নিল, সব করে দেশটাকে অর্থনীতি ধ্বংস করে দিয়ে আইনের শাসন ধ্বংস করলো, মানুষের জীবন মান ধ্বংস করলো, ঘরের ভিতরেও মানুষের কোনো নিরাপত্তা নেই, মেয়েদের সমস্ত মেয়েদের যে অধিকার, সেই অধিকার সে ধ্বংস করে দিল, তরুণ সমাজকে বিপদে পাঠালো, তাদের মুখে নোংরা কথা। এইভাবে একটা দেশকে ধ্বংস করে দিয়ে সে বার পেল, চলে যে এখন যে আসছেন তিনি তো তার থেকে আরো 1 ডিগ্রি উপরে। ট্রেনের হামলা, অস্ত্র চোরাকারবারি, বোমা হামলা থেকে শুরু করে এমন কোনো গুণ নাই না আছে। আর এখনো একই অবস্থা চলছে। মানুষ ভেবেছিল ইলেকশন একটু পরিবর্তন আসবে, কোনো পরিবর্তন আসবে কিভাবে? আওয়ামী লীগ ইলেকশন করতে দেবে না কেন? এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছিল বলেই তো আজকে স্বাধীনতা। আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে, সে কারণেই তো এত উচ্চ পদে সবাই বসতে পারছে, আজকে একটা নিজের দেশ পেয়েছে। সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কি আমরা নাকি জঙ্গি সংগঠন? একটা জিনিস আমি আপনাদের কাছে চাই, সেটা হলো এ পর্যন্ত কত লক্ষ মামলা, মানে কত লক্ষ মানুষের বিরুদ্ধে, যেমন আছে এজাহারভুক্ত আসামি, আবার অজ্ঞাতনামার একটা সংখ্যা আছে, ওই সংখ্যাটাও ধরতে হবে। ধরে কত মামলা হলো, ইউনূস ক্ষমতা এসে কত মামলা দিল, আবার এটার একটা হিসাব আপনাদের বের করা উচিত। কারণ ইউনূস তো মানে শান্তির দূত হিসেবে প্রাইজ পেল, নোবেল প্রাইজ, এবং কিন্তু সে যে কিরকম শান্তি দেয় সে বাংলাদেশে 18 মাসে জনগণ হারে হারে টের পেয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে তারা পেল। কিন্তু তার তো আর একটা নোবেল প্রাপ্য, সেটা হচ্ছে এই যে মামলা দেওয়া। আওয়ামী লীগ আমলে সামান্য একটু কিছু হলে চারিদিকে হই হই পড়ে যেত, কই এখন তো হয় না। এত সাংবাদিকের উপর অত্যাচার, এত আইনজীবীদের উপর অত্যাচার, সংখ্যালঘুদের উপর অত্যাচার, আর আওয়ামী লীগ তো একবার এক একজন আসা শুধু আওয়ামী লীগের ব্যান করে, আওয়ামী লীগের অত্যাচার করে, নির্যাতন করে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন রাখি, এটা আপনারা একটু যাচাই করে আপনাদের মতামত আপনারা দেবেন, সবসময় জনগণকে জানান। আচ্ছা, আওয়ামী লীগকে তারা ব্যান করে কিভাবে? ব্যান করার কি অধিকার আছে তাদের? যাক, আমি এটাই বলবো যে এখানে হ্যাঁ, বাংলাদেশ
কোনো রিসোর্স নেই, কিছু নেই, এত বিশাল জনগোষ্ঠী, তারপরে বাংলাদেশ এত উন্নতি করে ফেললো। এটাও তো চক্ষুশূল যে বাংলাদেশ স্বাধীন হলে তলাবিহীন ঝুড়ি হবে, সেই বাংলাদেশের ঝুড়ি উপচে পড়তে শুরু করলো। ওটাই তো সবচেয়ে বড় দোষ। তারপর যে কথাগুলো আমি বললাম, এই যে আন্তর্জাতিক চক্রান্ত, টাকা, এই টাকা খেয়ে খেয়ে যারা নিজের দেশের সর্বনাশটা করলো একবারে 21শে মানে আমরা 15ই আগস্ট যেখানে কালো পরি সেখানে তারা লাল বদর পরে ফেললো, তারা কেমন আছে এখন সেটাই আমার জানতে ইচ্ছে করে, যে তারা কি খুব ভালো আছে। যাক, আমি অনেক সময় নিলাম আপনার সাথে কথা বলে, কিন্তু আমাদের কথা স্পষ্ট, আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দখলকারী, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী, তাদের আওয়ামী লীগ ব্যান করার কোনো অধিকার নাই। কাজে ব্যান ঘোষণা দিতে পারে, এই ব্যান আমরা মানি না। আর যত আমাদের নেতৃবৃন্দ যারা গ্রেপ্তার মিথ্যা মামলা দিয়ে আজকে 1.5 বছর পর্যন্ত, তাদের সবাইকে মুক্তি দিতে হবে। আইনজীবী, সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক নেতাকর্মী সবাইকে মুক্তি দিতে হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে, জনগণের জীবনের নিরাপত্তা দিতে হবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে, কমাতে হবে। কাজে এই যেগুলি জনগণের প্রয়োজন, আজকে কর্মহীন হয়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রি একটা পর একটা বন্ধ, গার্মেন্টস অর্ডার চলে যাচ্ছে অন্য দেশে, তার উপর 23 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা এদেশের মানুষের কাঁধে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আর নির্বাচনের কথা আমি ইতিমধ্যে বলেছি যে হ্যাঁ, আমাদের জাতীয় নির্বাচন করতে দেয়নি, ব্যান করে দিয়েছে সেই জন্য। কিন্তু এখন যত নির্বাচন হবে, আমাদের এই আওয়ামী আইনজীবী পরিষদ না, ওটা তো অকেজো হয়ে গেছে, ওটার কোনো কার্যকারিতা নাই। এখানে সম্মিলিত যে আইনজীবী সমন্বয় পরিষদ গঠন করা হয়েছে, এরই মাধ্যমে সমস্ত জায়গায় ইলেকশন করতে হবে। যদি প্যানেল দিতে দেয় প্যানেল দেবেন, প্যানেল যদি না দেয় ইন্ডিভিজুয়ালি করলেও করতে হবে। স্থানীয় সরকার, প্রত্যেকটা স্থানীয় সরকারি নির্বাচন করতে হবে, ইন্ডিভিজুয়ালি করুক বা সম্মিলিতভাবে সবাই যদি চেষ্টা করে নমিনেশন দিতে পারে সেভাবে দিক, যেভাবে দিক, প্রত্যেকটা নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। এটা আমাদের সিদ্ধান্ত। একটা নির্বাচন আমরা ছাড়বো না, কারণ আওয়ামী লীগ নির্বাচন করে, আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে, আওয়ামী লীগ জনগণের মতামতে বিশ্বাস করে, কারণ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। আর যারা গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে কি, এখানে যে আপনার এসে যেটা ওই যে এনইডি এই যে টেস্টিমনিটা দিয়েছে, সেখানে লেখা আছে কি, তারা টাকা দেয় কিসের জন্য? সংস্কার করার জন্য, নির্বাচন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার জন্য। এমনই প্রশিক্ষণ দিয়েছে যে সেই প্রশিক্ষণের ফলে আমাদের বদল দিন মানে দিনের ভোট আগের দিন সন্ধ্যার থেকে সান্ধ্য ভোট দেওয়া শুরু করে দিয়েছে। আজকে দুর্ভাগ্যের বিষয় যে স্বাধীনতা বিরোধী শক্তি তাই তো শক্তিশালী হয়ে গেছে। বিএনপিকে জেতানোর জন্য আর জামাতকে হটানোর জন্য সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেও আবার বিএনপির অনেক প্রার্থী আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চাইছে, দয়া ধর্ম চাইছে, একে সেই ঠাকুরগাঁ থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, সেটা আমরা জানি। এবং সবচেয়ে মজার ব্যাপার, আমি এতদিন ধরে ইলেকশন কমিশনে ব্রাউজ করছি যে প্রত্যেক সেন্টার এবং বুথে কোথায় কত ভোট পড়লো সেই তালিকাটা কিন্তু পাচ্ছি না, সেটা নাই। ওই ওই চ্যাপ্টারটা একদম বন্ধ, ক্লোজ করে রেখে দিচ্ছে। কেন করেছে এটাও দেখা দরকার, এই তথ্যটা আমার খুব দরকার। আমি প্রত্যেক ইলেকশনের পর খবর নিই যে কোন কোন ভোট কেন্দ্রে আওয়ামী লীগ কত ভোট পেলো, আমাকে কি ভোট পেলো, কি কোথায় আমাদের দুর্বলতা, কি করতে হবে, এটা আমাদের করতে হয়, কিন্তু এবার পাচ্ছি না, সেটাও দরকার। তো যাই হোক, গণমানুষের সাথে থাকা, গণমানুষের জন্য কাজ করা, এটাই আমাদের কাজ। বাংলাদেশকে আবার এই দুঃশাসনের হাত থেকে মুক্ত করা এবং বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদায় এতদিন আমরা প্রতিষ্ঠিত হতে পারতাম। কিন্তু আমি বিশ্বাস করি যে না, আবার যদি আওয়ামী লীগ আসতে পারে ক্ষমতায়, তা আবার এই বাংলাদেশ আবার উন্নয়নশীল দেশের মর্যাদা পাবে এবং 2041 সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, জনগণের নিরাপত্তা দান করা, ক্রয় ক্ষমতার মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম রাখা, প্রত্যেক সামাজিক নিরাপত্তামূলক কাজগুলিকে আবার আরো ব্যাপকভাবে করা, মানুষের যে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে দিয়ে মানুষকে একটা উন্নত জীবন দেওয়া, এটা আমরা দিতে পারবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা।